রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের হাতে চীনের আলোচিত PL-15 এয়ার-টু-এয়ার মিসাইল, সুইডেন থেকে 150টি মাল্টিরোল ফাইটার জেট কেনার চুক্তি ইউক্রেনের, চোখ কপালে সমর বিশ্লেষকদের। আরব সাগর থেকে $1 বিলিয়ন মূল্যের মাদক জব্দ পাকিস্তান নেভির। চীনের সহায়তায় বিদ্রোহীদের দখল থেকে একের পর এক বিভিন্ন এলাকা উদ্ধার মিয়ানমার জান্তা সরকারের। চীনের তৈরি আলোচিত PL-15 মিসাইল তৈরি করবে ভারত তাদের পাঞ্জাব অঞ্চল থেকে সম্প্রতি অক্ষত অবস্থায় উদ্ধার করেছে একটি চীনা PL-15 মিসাইল। এরপর ভারতে মিসাইল প্রযুক্তি তাদের নির্মাণাধীন একটি মিসাইলে যুক্ত করার ঘোষণা দিয়েছে। চীনা PL-15 একটি এয়ার-টু-এয়ার মিসাইল, অর্থাৎ আকাশে শত্রু বিমান লক্ষ্য করে এই মিসাইল ছোড়া হয় এবং এই মিসাইলের সাহায্যে যুদ্ধ বিমান আকাশে শত্রু বিমানের সাথে ডগ ফাইট চালাতে পারে। গত মে মাসে চীনের তৈরি J-10C যুদ্ধ বিমানের সাহায্যে পাকিস্তান ভারতের 6 থেকে 7টি যুদ্ধ বিমান ভূপাতিত করে। পাকিস্তানের কাছে থাকা J-10C যুদ্ধ বিমান ভারতের বিমানকে ভূপাতিত করে PL-15 নামক মিসাইলের সাহায্যে। পাঞ্জাব থেকে চীনা PL-15 মিসাইলের উদ্ধারের পর ভারত এই মিসাইলের প্রযুক্তির সমন্বয় করবে তাদের নির্মাণাধীন আস্ট্রা মার্ক II মিসাইলে। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এই সিদ্ধান্ত নিয়েছে। মিসাইলটির কারিগরি দিক পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে DRDO। এ খবর প্রকাশ করেছে ভারতের হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়েছে, পাকিস্তানের ছোড়া মিসাইলটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হয়েছে এবং নিজে নিজে ধ্বংস হওয়ার সিস্টেম নেই এটিতে, ফলে মাটিতে অক্ষত অবস্থায় পড়েছিল মিসাইলটি। DRDO থেকে বলা হয়েছে, মিসাইলটির গতি শব্দের তুলনায় 5 গুণ বেশি। এতে রয়েছে AESE রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম। ভারত তাদের আস্ট্রা মিসাইলে যুক্ত করবে এই মিসাইলের রাডার সিস্টেম সহ বিভিন্ন প্রযুক্তি। ভারত তাদের নিজস্ব নির্মিত আস্ট্রা মার্ক I মিসাইল বর্তমানে ব্যবহার করে রাশিয়ার তৈরি Su-30MK যুদ্ধ বিমানে। এর পাল্লা 100 যুদ্ধ বিমান ভারতের বিমানকে ভূপাতিত করে PL-15 নামক মিসাইলের সাহায্যে। পাঞ্জাব থেকে চীনা PL-15 মিসাইলের উদ্ধারের পর ভারত এই মিসাইলের প্রযুক্তির সমন্বয় করবে তাদের নির্মাণাধীন আস্ট্রা মার্ক II মিসাইলে। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এই সিদ্ধান্ত নিয়েছে। মিসাইলটির কারিগরি দিক পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে DRDO। এ খবর প্রকাশ করেছে ভারতের হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়েছে, পাকিস্তানের ছোড়া মিসাইলটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হয়েছে এবং নিজে নিজে ধ্বংস হওয়ার সিস্টেম নেই এটিতে, ফলে মাটিতে অক্ষত অবস্থায় পড়েছিল মিসাইলটি। DRDO থেকে বলা হয়েছে, মিসাইলটির গতি শব্দের তুলনায় 5 গুণ বেশি। এতে রয়েছে AESE রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম। ভারত তাদের আস্ট্রা মিসাইলে যুক্ত করবে এই মিসাইলের রাডার সিস্টেম সহ বিভিন্ন প্রযুক্তি। ভারত তাদের নিজস্ব নির্মিত আস্ট্রা মার্ক I মিসাইল বর্তমানে ব্যবহার করে রাশিয়ার তৈরি Su-30MK যুদ্ধ বিমানে। এর পাল্লা 110 কিলোমিটার। বর্তমানে তারা তৈরি করছে আস্ট্রা মার্ক II মিসাইল এবং এর পাল্লা তারা 200 কিলোমিটারে উন্নীত করতে চায়। এক্ষেত্রে তাদের জন্য সহায়ক ভূমিকায় অবতীর্ণ হল কুড়িয়ে পাওয়া চীনা PL-15 মিসাইল। চীনা PL-15 মিসাইলের আওতা 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। সুইডেন থেকে 150টি যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ইউক্রেন। বুধবার সুইডেন সফরের সময় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সাথে এই বিষয়ে প্রাথমিক সম্মতিপত্রে স্বাক্ষর করেন। সম্মতিপত্রে বলা হয়েছে, ইউক্রেন 100 থেকে 150টি সুইডেন নির্মিত গ্রিপেন নামক সুপারসনিক যুদ্ধ বিমান কিনবে। সুইডেনের গ্রিপেন একটি 4th জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট। এর রয়েছে এয়ার-টু-এয়ার এবং এয়ার-টু-সারফেস বোমা হামলার ক্ষমতা। এতে সংযুক্ত আছে উন্নত রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা এবং ন্যাটো অপারেবিলিটি। বর্তমানে প্রতিটি গ্রিপেন যুদ্ধ বিমানের দাম $85 মিলিয়ন। সেই হিসেবে এই বিমানের সাথে অন্যান্য সিস্টেম, পাইলট প্রশিক্ষণ, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, স্পেয়ার পার্টস সহ অন্যান্য সেবা পেতে খরচ হবে $20 বিলিয়ন বেশি। 1996 সালে এই বিমান সার্ভিসে যুক্ত হয়। সুইডেন এখন পর্যন্ত 3 শতাধিক এই যুদ্ধ বিমান নির্মাণ করেছে। সুইডেন ছাড়া দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও হাঙ্গেরি ব্যবহার করে এই যুদ্ধ বিমান। সমর বিশ্লেষকদের মতে, বিপুল সংখ্যক সুইডিশ যুদ্ধ বিমানের ফলে পূর্ব ইউরোপে বদলে যাবে বিমান শক্তির চিত্র। সুইডেন তার ইতিহাসে এত বড় অস্ত্র বিক্রির চুক্তি করেনি এর আগে।
এত বিপুল সংখ্যক যুদ্ধ বিমান কেনার চুক্তিতে চোখ কপালে উঠেছে অনেক সমর বিশ্লেষকদের। এ নিয়ে চলছে সমালোচনা। বিশ্লেষকদের মতে এক ধরনের যুদ্ধ বিমান এত অধিক সংখ্যক না কিনে অন্যান্য আরও বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান কেনা উচিত। অনেকের মতে অতিশয় সস্তা এবং সহজ পরিচালনার জন্য ইউক্রেন এত অধিক সংখ্যক সুইডেনের এই যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের বিমান বাহিনী বর্তমানে পুরোপুরি বিধ্বস্ত। যুদ্ধ পরবর্তী বিমান বাহিনী পুনর্গঠনে কাজে আসবে এসব বিমান। এদিকে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে বুদাপেস্ট বৈঠক বাতিলের পর তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। বুধবার গোটা ইউক্রেনে বোমা হামলার পাশাপাশি বিভিন্ন ফ্রন্ট লাইনে হামলা জোরদার করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় ফ্রন্ট লাইনে নিহত হয়েছে 480 জন ইউক্রেন সেনা। চীনের সহায়তায় মিয়ানমার জান্তা সরকার সম্প্রতি বেশ সাফল্য লাভ করেছে বিদ্রোহীদের বিরুদ্ধে। মিয়ানমার জান্তা সরকারকে হাজার হাজার ড্রোন সরবরাহ করেছে চীন। এসব ড্রোন এবং প্রচলিত যুদ্ধ বিমানের সাহায্যে বিভিন্ন রাজ্যের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে মিয়ানমার আর্মি। মিয়ানমার আর্মির তীব্র হামলার কারণে সম্প্রতি তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি সহ অন্যান্য বিদ্রোহীরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা হাতছাড়া করেছে। মিয়ানমার আর্মি সম্প্রতি তাং ন্যাশনাল লিবারেশন আর্মির দখল থেকে উদ্ধার করেছে শান রাজ্যের গুরুত্বপূর্ণ কিয়াওকমি ও হেসপো এলাকা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকা দুটি অবস্থিত এশিয়ান হাইওয়ে 14 এর পাশে, যা চীনের সাথে যুক্ত করেছে মিয়ানমারকে। এই রোডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিখ্যাত বার্মা রোড নামে পরিচিত। বিবিসির খবরে বলা হয়েছে, চীনা সহায়তায় মিয়ানমার আর্মি এলাকা দুটি উদ্ধার করেছে বিদ্রোহীদের দখল থেকে। আগামী ডিসেম্বরে মিয়ানমার আর্মি সাজানো জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। এই নির্বাচনের আগে মিয়ানমার আর্মি চেষ্টা করছে বিদ্রোহীদের দখল থেকে বিভিন্ন এলাকা উদ্ধারের এবং এতে সহায়তা করছে চীন। চলতি সপ্তাহে মিয়ানমার আর্মি উদ্ধার করেছে থাইল্যান্ড মিয়ানমার সীমান্তবর্তী শহর কেলেক। পাহাড়ের ওপর অবস্থিত এই শহর উদ্ধারে বিদ্রোহী মিয়ানমার আর্মির মধ্যে তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। বর্তমানে মিয়ানমার আর্মি তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে কাচিন রাজ্যের হাপকান্ত টাউনশিপে। এলাকাটি বর্তমানে নিয়ন্ত্রণ করছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। 2021 সাল থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে মিয়ানমারের সীমান্তবর্তী বিভিন্ন বিদ্রোহী আর্মি দেশটির 60 ভাগের বেশি এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে। 2023 সালে 3টে বিদ্রোহী সংস্থা যথা আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি মিলে শুরু করে অপারেশন 1027। শুরুতে চীনের সমর্থন ছিল তাদের প্রতি, ফলে তারা একের পর এক বিভিন্ন এলাকা দখল করতে থাকে। পতনের মুখোমুখি হয় মিয়ানমার জান্তা সরকার, কিন্তু বর্তমানে আবার চীন তাদের বিরুদ্ধে সমর্থন দিচ্ছে জান্তা সরকারকে। বস্তুত মিয়ানমার জান্তা সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে চীন ও রাশিয়ার সহায়তা লাভের চেষ্টা করে যাচ্ছে। আরাকান রাজ্য থেকে বিশাল তেল গ্যাস লাইন রয়েছে চীন পর্যন্ত এবং এর মাধ্যমে আরাকান সমুদ্র অঞ্চলের গ্যাস ও তেল চীন নিচ্ছে নিজ দেশে। বস্তুত 1958 সাল থেকে আজ অবধি মিয়ানমারের সামরিক শাসন টিকিয়ে রেখেছে চীন। তবে একই সাথে সীমান্তবর্তী বিদ্রোহীদেরও সহায়তা দেয় চীন। চীন এটি করে সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণে রাখার জন্য। আরব সাগর থেকে $1 বিলিয়ন মূল্যের মাদক উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। এ কাজে পাকিস্তানকে সহায়তা করেছে সৌদি আরব, স্পেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। মাদক আটকে পাকিস্তানের এই সাফল্যে বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এবং সৌদি আরব। বুধবার আরব সাগরে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারে নেতৃত্ব দিয়েছে পাকিস্তানের রণতরী ইয়ারমুক। উদ্ধারকৃত মাদকের মধ্যে $822 মিলিয়ন মেথামফেটামাইন, এছাড়া রয়েছে কোকেন সহ আরও বিভিন্ন ধরনের মাদক। এসব মাদক কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং কারা এর সাথে জড়িত সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবারও ফিলিস্তিন প্রশ্ন, গাজা যুদ্ধের ভয়াবহতা, আরব বিশ্বের কূটনৈতিক পুনর্বিন্যাস, যুক্তরাষ্ট্রের নীতিগত সংকট ও ইউরোপীয় রাষ্ট্রগুলোর নতুন অবস্থান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে। সাম্প্রতিক মাসগুলোতে 3টি সমান্তরাল প্রক্রিয়া গড়ে উঠেছে। 1. আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির তৃতীয় তরঙ্গ। 2. গাজার অর্থনৈতিক ধ্বংস ও আঞ্চলিক অর্থনীতির বিপর্যয়। 3. হামাস ও ইসরায়েলের অভ্যন্তরীণ ক্ষমতার রূপান্তর এবং নৈতিক দেউলিয়াত্ব। এই 3টি মাত্রা পরস্পরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত এবং তাদের বিশ্লেষণেই ধরা পড়ে নতুন বৈশ্বিক ব্যবস্থার দিকচিহ্ন। ফিলিস্তিন রাষ্ট্র, গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পুনর্গঠন নিয়ে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার তথ্য জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। রাজনৈতিক বিজ্ঞানী স্যামুয়েল হান্টিংটন তার থার্ড ওয়েভ অব ডেমোক্রেটাইজেশন তত্ত্বে বলেছিলেন,
গণতন্ত্র বা রাজনৈতিক পরিবর্তন একক ও সরল রেখায় ঘটে না, বরং তা তরঙ্গ আকারে আসে বিশেষ ভৌগোলিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে। এই তত্ত্ব প্রয়োগ করে দেখা যায় ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতিও যেন তিনটি তরঙ্গে বিকশিত হয়েছে। প্রথম তরঙ্গ 1988 থেকে 1995 শুরু হয়েছিল প্রথম ইন্তিফাদা ও ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। সে সময় আরব, ইসলামিক ও আফ্রিকান দেশগুলো স্বীকৃতি দিলেও পশ্চিমা বিশ্ব নীরব ছিল। 1993 সালে অসলো চুক্তি ছিল এক প্রকার সমালোচনামূলক বাঁক, যেখানে পূর্ণ রাষ্ট্রের পরিবর্তে সীমিত স্বায়ত্তশাসন স্বীকৃতি দেয়া হয়। এটি ফিলিস্তিনের রাজনৈতিক প্রতিনিধিত্বকে বৈধতা দিলেও সার্বভৌমত্বে রূপান্তর করতে পারেনি। দ্বিতীয় তরঙ্গ 2009 থেকে 2014 আসে এক মেরুকৃত বিশ্বে, যেখানে যুক্তরাষ্ট্র একমাত্র পরাশক্তি। 2012 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে নন মেম্বার অবজারভেটর স্টেট হিসাবে স্বীকৃতি দেয়, যা ল্যাটিন আমেরিকা ও এশিয়ার বহু দেশের মধ্যে স্বীকৃতি স্রোত সৃষ্টি করে। 2014 সালে সুইডেনের স্বীকৃতি ছিল পশ্চিম ইউরোপে প্রথম বড় পদক্ষেপ, যা ফিলিস্তিন ইস্যুকে পশ্চিমা মূলধারায় নিয়ে আসে। তৃতীয় তরঙ্গ 2014 থেকে 2025 চলছে এখন। এই সময়টি বহু মেরুবাদ, নৈতিক ক্ষোভ এবং গাজা যুদ্ধের ভয়াবহতার সঙ্গে যুক্ত। ফ্রান্স, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে ও স্লোভেনিয়ার স্বীকৃতি পশ্চিমা রাজনৈতিক কাঠামোকে নেড়ে দিয়েছে। 2025 সালে নিউ ইয়র্ক ঘোষণায় সৌদি আরব ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নতুন কূটনৈতিক যুগের সূচনা করেছে। বিশেষত ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো স্থায়ী নিরাপত্তা পরিষদ সদস্যদের অবস্থান যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন অবস্থায় ফেলেছে। প্রথমবারের মতো 4টি স্থায়ী সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ছাড়া। এই পরিবর্তনের পেছনে সৌদি কূটনীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিয়াদ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় ধর্মীয় আবেগ নয়, বরং কৌশলগত যুক্তিকে সামনে এনেছে। এর ফলে ফিলিস্তিন স্বীকৃতি এখন আর শুধু নৈতিক অবস্থান নয়, এটি হয়ে উঠছে এক ধরনের আন্তর্জাতিক বিধান, যা ভবিষ্যতে আইনি ও অর্থনৈতিক কাঠামোতে বাধা পড়তে পারে। তবে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ স্বীকৃতি নির্ভর করছে অভ্যন্তরীণ ঐক্যের উপর। হামাস ও ফাতার বিভাজন এখন আন্তর্জাতিক স্বীকৃতির পথে প্রধান অন্তরায়। সমর্থনকারী রাষ্ট্রগুলো স্পষ্টভাবে বলছে, ভবিষ্যতের ফিলিস্তিন সরকারকে একক কর্তৃত্বে পরিচালিত হতে হবে, যেখানে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত কোনো পক্ষের স্থান থাকবে না। অর্থাৎ স্বীকৃতির শর্ত এখন রাজনৈতিক ঐক্য। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে গাজা যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটি একটি অর্থনৈতিক ভূমিকম্পে পরিণত হয়েছে। বিশ্বব্যাংক, ইউএনডিপি, IMF এর সাম্প্রতিক রিপোর্টে দেখা যায় ফিলিস্তিনি অর্থনীতি 2024 সালে 27% সংকুচিত হয়েছে। গাজার অর্থনীতি 83% ধসে পড়েছে। পুনর্গঠনের খরচ $53 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যা তাদের মোট জিডিপির দ্বিগুণেরও বেশি। গাজায় খাদ্যের দাম বেড়েছে 300 থেকে 450%। কৃষি, শিল্প, অবকাঠামো সব ধ্বংস। বাস্তবে গাজা এখন অর্থনৈতিক ব্ল্যাক হোল, যেখানে আন্তর্জাতিক সাহায্য ছাড়া কোনো উৎপাদনশীলতা নেই। জাতিসংঘের এক জরিপে বলা হয়েছে গাজাকে যুদ্ধপূর্ব স্তরে ফেরাতে কমপক্ষে 20 বছর লাগবে। ইসরায়েলও এই সংঘাতের অর্থনৈতিক মূল্য দিচ্ছে। 2024 সালে শুধু সামরিক ব্যয়ে তাদের খরচ হয়েছে $31 বিলিয়ন। বাজেট ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে জিডিপির 7%। প্রযুক্তি খাত থেকে পুঁজি ও মেধা পাচার হচ্ছে, ক্রেডিট রেটিং কমছে এবং বিনিয়োগকারীদের আস্থা নেমে গেছে। যুদ্ধবাজ নীতির স্থিতি যতদিন চলবে, অর্থনীতির পুনরুদ্ধার ততদিন অসম্ভব। গাজা সংঘাতের সবচেয়ে বড় পার্শ্ব প্রতিক্রিয়া পড়েছে প্রতিবেশী মিশরে। রেড সি অঞ্চলে হুথি হামলার কারণে সুয়েজ খালের আয় 65% কমে $10 বিলিয়ন থেকে $4 বিলিয়নের নিচে নেমে গেছে। মাসিক ক্ষতি $800 মিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। এর সঙ্গে পর্যটন খাতের পতন ও বৈদেশিক মুদ্রার ঘাটতি যোগ হয়ে মিশরকে ভয়াবহ সংকটে ফেলেছে। লেবাননও সীমান্ত সংঘাতে বিপর্যস্ত। তাদের অর্থনৈতিক ক্ষতি $8.5 বিলিয়ন, কর্মসংস্থান কমেছে 25%। কৃষি খাত হারিয়েছে $1 বিলিয়নের বেশি রাজস্ব। সিরিয়ার সীমান্তে উত্তেজনা ও হিজবুল্লাহ জড়িত থাকা দেশটির পুনর্গঠনের আশা ক্ষীণ করছে। জর্ডানের ক্ষেত্র প্রভাব মারাত্মক। পর্যটন খাত, বিশেষত পেত্রা ও ডেড সি অঞ্চলে হোটেলের ব্যবসা নেমে এসেছে 10% নিচে। তেল, গ্যাস ট্রানজিটের ঘাটতি, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি এবং অভিবাসী শ্রমিকদের আয় হ্রাসে রাষ্ট্রীয় অর্থনীতি হুমকির মুখে।
গাজা যুদ্ধের প্রতিক্রিয়া কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক। রেড সিতে জাহাজ চলাচলে বিপর্যয় ঘটায় আন্তর্জাতিক বাণিজ্যে পরিবহন খরচ বেড়েছে 3 গুণ। ইউরোপের মুদ্রাস্ফীতি আবার মাথাচাড়া দিয়েছে। আফ্রিকা ও এশিয়ার খাদ্য সরবরাহ চেইনে বিপর্যয় দেখা দিয়েছে। ফলে গাজার যুদ্ধ এখন এক গ্লোবাল ইকোনমিক হ্যাজার্ড, যা বিশ্ব ব্যবস্থার নড়েবড়ে ভিত্তিকে প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রস্তাবিত তথাকথিত গাজা পরিকল্পনা মূলত ফিলিস্তিনের রাজনৈতিক পুনর্গঠনের রূপরেখা। তবে এর প্রতিক্রিয়া সবচেয়ে তীব্র হয়েছে হামাসের ভেতরে। সংগঠনটি এখন দুটি স্পষ্ট ভাগে বিভক্ত। একটি হলো গাজায় কার্যকর সামরিক নেতৃত্ব, অন্যটি দোহা, ইস্তানবুল বা আলজেরিয়া ভিত্তিক রাজনৈতিক ব্যুরো। যুদ্ধ পরিস্থিতির কারণে বাস্তব ক্ষমতা চলে গেছে গাজার ভেতরের সামরিক কমান্ডারদের হাতে, ইজ্জুদ্দিন আল হাদ্দাদ ও রাআদ সাদের নেতৃত্বে। রাজনৈতিক ব্যুরো যেমন খালেদ মার্শাল ও খালিল আল হাইয়ার মতো নেতারা কাতারে থাকলেও তাদের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। ইসরায়েলি হামলা ও আতঙ্কে তারা কৌশলগতভাবে পিছু হটছে। এই বিভাজন হামাসের ভবিষ্যৎ রাজনীতিকে নির্ধারণ করবে। কিছু নেতার প্রস্তাব হামাসকে একটি রাজনৈতিক দলে রূপান্তর করা, অস্ত্রবিরতির শর্তে নির্বাচনে অংশগ্রহণ করা এবং ফাতাকে প্রতিদ্বন্দ্বিতা নয় বরং বিকল্প হিসেবে মোকাবেলা করা। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমিত যোগাযোগের পথ খুলে যেতে পারে। ওয়াশিংটনে ফিলিস্তিনি বংশোদ্ভূত কিছু নীতি নির্ধারক ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টাদের যেমন অ্যাডাম বোহলার এর মাধ্যমে বার্তা দিচ্ছে যে রাজনৈতিক হামাস হয়তো ভবিষ্যতে আলোচনার অংশ হতে পারে, কিন্তু সামরিক শাখা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের বিশ্বাস, অস্ত্র নামালে ফিলিস্তিনের প্রতিরোধ শেষ হয়ে যাবে। ফলে গাজা যুদ্ধের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণভাবে সামরিক কাঠামোর হাতে। রাজনৈতিক নেতৃত্ব গৌণ হয়ে পড়েছে। এই বাস্তবতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের কূটনৈতিক হিসাবকে জটিল করেছে। কারণ কার সঙ্গে আলোচনা হবে সেই প্রশ্নের উত্তর অস্পষ্ট। হামাসের এই অভ্যন্তরীণ বিভাজন ফিলিস্তিনি রাজনীতিকে এক নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কৌশল স্পষ্ট। তিনি যুদ্ধ দীর্ঘায়িত করতে চান, কারণ সেটাই তার রাজনীতিতে টিকে থাকার মাধ্যম। যতদিন সংঘাত চলবে ততদিন ইসরায়েলে একক নেতৃত্বের দাবিতে তার সমর্থন বজায় থাকবে। মিশরের আল আহরাম এর বিশ্লেষকরা যেভাবে বলছেন, ইসরায়েলে এখন এক নৈতিক মহামারী চলছে, যেখানে যুক্তি ও বিবেককে আচ্ছন্ন করেছে জাতীয়তাবাদী উন্মাদনা। দেশটির বুদ্ধিজীবী মহলে যে স্বল্প সংখ্যক মানুষ যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছে তারা মূলত নির্বাসনে বা নিস্তব্ধ। গণবিক্ষোভ থাকলেও তার রাজনৈতিক দুর্নীতি বা অর্থনৈতিক অসন্তোষকে ঘিরে, ফিলিস্তিন দমন বা গাজা হত্যাযজ্ঞ নিয়ে নয়। ইসরায়েলি সমাজে এই একতরফা মানসিকতা তৈরি করেছে এমন এক সমষ্টিগত বিকার, যেখানে রাষ্ট্রীয় নীতিকে প্রশ্ন করা মানে দেশদ্রোহিতা। ফলে যুদ্ধাপরাধ, দখলনীতি ও বর্ণ বৈষম্যকে নিরাপত্তা বা অধিকার হিসাবে বৈধতা দেয়া হচ্ছে। এই নৈতিক দেউলিয়াত্বের পেছনে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন প্রধান কারণ। ওয়াশিংটন ইসরায়েলকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে এমন নিরাপত্তার ছাতা দিয়েছে যে তেল আবিবের অভ্যন্তরীণ সমাজেও আত্মসমালোচনার জায়গা সংকুচিত। এমনকি শান্তিবাদীরা পর্যন্ত রাষ্ট্রীয় ন্যারেটিভের বাইরে যেতে পারছে না। আজকের ইসরায়েল বিশ্বাস করে তার অধিকার আছে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করা, 1948 সালের আরব নাগরিকদের বহিষ্কার করা, এমনকি প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূখণ্ডে আধিপত্য বিস্তার করা। গ্রেটার ইসরায়েল এর এই কল্পনা এখন নীতিগত আদর্শে পরিণত হয়েছে। নেতানিয়াহুর সরকার সেই আদর্শেরই প্রতিফলন, যেখানে গণতন্ত্রের আড়ালে চলছে এক বর্ণবাদী উপনিবেশবাদ। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি প্রক্রিয়া, গাজা যুদ্ধের অর্থনৈতিক ধ্বংস, হামাসের অভ্যন্তরীণ সংকট ও ইসরায়েলের নৈতিক অবক্ষয়, এই চারটি প্রবাহ মিলে মধ্যপ্রাচ্যের এক যুগান্তকারী রূপান্তর নির্দেশ করছে। বিশ্ব ব্যবস্থা এক মেরু থেকে বহু মেরুতে সরে যাচ্ছে। পশ্চিমা নৈতিক নেতৃত্বে জায়গা নিচ্ছে আঞ্চলিক বাস্তববাদ। ফিলিস্তিন এখন আর কেবল সংঘাতের প্রতীক নয়, এটি হয়ে উঠছে বৈশ্বিক ন্যায়বোধ ও আন্তর্জাতিক আইনের পরীক্ষাক্ষেত্র। যদি যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তবে সেটি শুধু সংখ্যাগত নয়, নৈতিক ও আইনি কাঠামোয় এক নতুন যুগের সূচনা করবে, যেখানে দুই রাষ্ট্র সমাধান আর স্বপ্ন নয় বরং বাধ্যতামূলক বাস্তবতা। তবে তার আগে ফিলিস্তিনি রাজনীতিকে পুনর্গঠন করতে হবে, গাজার ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং আন্তর্জাতিক স্বীকৃতির সুযোগকে বাস্তব প্রশাসনিক ক্ষমতায় রূপ দিতে হবে। এই পথ দীর্ঘ কিন্তু অনিবার্য। যদি হান্টিংটনের ভাষায় বলি, ইতিহাসের তৃতীয় তরঙ্গ এখন পূর্ণতায় পৌঁছে গেছে। ফিলিস্তিন রাষ্ট্র হয়তো সেই তরঙ্গের শেষ নয়, বরং
নতুন এক ইতিহাসের শুরু, যেখানে মধ্যপ্রাচ্য আবারও নিজের ভবিষ্যৎ নিজের হাতে নিতে শিখেছে। গাজায় নতুন বিস্ফোরণ, গাজায় নতুন বিস্ফোরণ। হামাসের শক্তি কি আদৌ কমেছে? একটা মুহূর্ত, একটা বিস্ফোরণ, আর তাতে কেঁপে উঠল গাজার দক্ষিণাঞ্চল। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাতা হয়েছিল মৃত্যুর ফাঁদ, আহত 2, আতঙ্কিত বহু। প্রশ্নটা থেকেই যায়, হামাস কি এখনো আগের মতোই শক্তিশালী? গাজার খান ইউনিসে যখন ইসরায়েলি সেনারা ক্লিয়ারেন্স অপারেশন চালাচ্ছিল, ঠিক তখনই ঘটে বিস্ফোরণটি। শক্তিশালী একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি আঘাত হানে সেনাদের বহরে। আহত হন 2 ইসরায়েলি সেনা। তারা এখন হাসপাতালে বেঁচে ফিরেছেন ভাগ্যক্রমে। তবে ঘটনা বুঝিয়ে দিল গাজা এখনো ভয়ঙ্কর, আর হামাস এখনো নিঃশেষ হয়নি। নীরবতা ভেঙে আবার গর্জে উঠল বিস্ফোরণ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা আশেপাশে কোনো সশস্ত্র হামাস যোদ্ধাকে দেখতে পায়নি। তাহলে বিস্ফোরকটি কবে বসানো হয়েছিল, কে বসালো, এসব প্রশ্ন এখন ঘুরছে সেনা গোয়েন্দা বিভাগের মাথায়। তবে আইডিএফ হামলার জবাবে গাজায় তাৎক্ষণিক হুমকি হিসেবে চিহ্নিত একাধিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। বলা হচ্ছে এগুলোর সঙ্গে সরাসরি হামাসের যোগ রয়েছে। আগের হামলায় 2 ইসরায়েলি নিহত হয়েছিল। হামাস এসেছিল টানেল ভেদ করে। এই ঘটনা তার আগের সপ্তাহের ঘটনারই প্রতিধ্বনি। তখন হামাসের যোদ্ধারা একটি গোপন টানেল ব্যবহার করে এসে ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলা চালায়। মারা যান মেজর ইয়ানিস তুলা ও স্টাফ সার্জেন্ট ইটাই ইয়াভেতস। এই হামলার পর ইসরায়েল ভয়াবহ প্রতিশোধ নেয়। গাজা জুড়ে চালানো হয় ব্যাপক বিমান হামলা, ধ্বংস করা হয় একাধিক টানেল নেটওয়ার্ক, যেগুলোতে পূর্বে আটক রাখা বন্দীদের লুকিয়ে রাখা হয়েছিল বলে দাবি আইডিএফ-এর। হামাসের বার্তা পরিষ্কার, আমরা এখনো আছি। হামাসের এই আক্রমণগত কৌশল প্রমাণ করে তারা এখনো গোপন টানেল, আইইডি ও হঠাৎ হানা দিয়ে ইসরায়েলি বাহিনীকে চমকে দিতে সক্ষম। আন্তর্জাতিক চাপ ও অবরোধ সত্ত্বেও তাদের অস্ত্র ভান্ডার পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশ্লেষকরা বলছেন এই বিস্ফোরণ কেবল শারীরিক ক্ষতি নয়, মানসিক যুদ্ধের কৌশলও। এটি ইসরায়েলি সেনাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কখন কোথা থেকে আঘাত আসবে কেউ জানে না। দূতাবাসের সতর্কবার্তা, হোয়াইট হাউস কড়া বার্তা দিল হামাসকে। গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন যদি হামাস শান্তির পথে না আসে তবে তাদের সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেয়া হবে। তিনি আরো জানান এখনো অনেক বন্দী ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। কেউ কেউ কোথায় আছে সেটাই জানা যাচ্ছে না। শান্তি আনার পথটা কঠিন, সময় সাপেক্ষ, তবে যুক্তরাষ্ট্র আশা ছাড়ছে না। গাজা এখন বারুদের ডিব্বা, হামাসের ছায়া এখনো ঘন। যদিও আন্তর্জাতিক মহল চেষ্টা করছে যুদ্ধ থামাতে, তবে গাজার বিস্ফোরণ বার্তা দিচ্ছে শান্তি এখনো অনেক দূর। হামাস হয়তো আঘাতের পর পালিয়ে যাচ্ছে, কিন্তু তারা এখনো আছে ছায়ার মতো, নিঃশব্দে, প্রস্তুত আরেক বিস্ফোরণের জন্য। তেল আবিবের বুকে মোসাদের গোপন আস্তানা ফাঁস। ইরানের গুপ্তচরদের বিস্ময়কর অভিযানে স্তব্ধ ইসরায়েল। তেল আবিবের রোদে যখন দিনটা ছিল একেবারে স্বাভাবিক, তখন হঠাৎই এক ঝলক খবর কাঁপিয়ে দিল গোটা ইসরায়েল। ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে তারা উন্মোচন করেছে মোসাদের গোপন নেস্ট, সেই রহস্যময় আস্তানা যেখানে থেকে চালানো হতো তথ্যযুদ্ধ, ষড়যন্ত্র আর প্রচারণা। ইসরায়েলি নিরাপত্তা বৃত্তে যেন বজ্রপাতের মতো পড়ল এই সংবাদ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তেহরানের বিশেষ গোয়েন্দারা তেল আবিবের ভেতরে মোসাদের কথিত সহযোগীদের অবস্থান প্রকাশ করেছে। অভিযানের মূল লক্ষ্য ছিল লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল চ্যানেলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, যাদের ইরান দীর্ঘদিন ধরে তথ্যযুদ্ধের সৈনিক হিসেবে বিবেচনা করে আসছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন সাংবাদিক, বিশ্লেষক ও সম্প্রচারকের ছবি, বাড়ির ঠিকানা ও চলাফেরার পথ। তাদের মধ্যে ছিলেন বাবুক এশাঘি, যাকে ট্র্যাক করা হয়েছে তেল আবিবের দক্ষিণের হোলনের দেগানিয়া স্ট্রিটে, যেখানে চ্যানেলের একটি মূল ঘাঁটি বলে দাবি করেছে ইরানি গোয়েন্দারা। আরেক নাম মীর জাভেদ আনভার, যিনি নিয়মিতভাবে ইরান ইন্টারন্যাশনালের অতিথি হিসেবে উপস্থিত হন। প্রতিবেদনে বলা হয়েছে তিনি তেল আবিবেই বসবাস করতেন। আরো চমকপ্রদ তথ্য উঠে এসেছে। তালিকায় রয়েছে মেনাশে আমির, 1979 সাল থেকে ইসরায়েলে বসবাসকারী ইরানি বংশোদ্ভূত এক ব্রডকাস্টার। ইরানি মিডিয়া তাকে বর্ণনা করেছে স্বঘোষিত জায়ানবাদী, যাকে নাকি মোসাদ বহু বছর আগে নিয়োগ করেছিল। শুধু তাই নয়, ইরানি প্রতিবেদন উঠে এসেছে ইসরায়েলি সামরিক মুখপাত্র কামাল পেনাসের নামও। তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। প্রেস টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে মোসাদ প্রায়ই বিদেশি মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ইরানের বিরুদ্ধে প্রচারণা চালায়। ইরানের পক্ষ থেকে অভিযোগ, ইরান ইন্টারন্যাশনাল আসলে কোনো সংবাদ মাধ্যম নয়, বরং ইহুদিবাদী শাসনের মুখপাত্র, যারা গাজা যুদ্ধের সময় ইসরায়েলি বয়ান ছড়িয়ে দিয়েছে এবং তেহরানের অভ্যন্তরে অস্থিরতা উস্কে দিয়েছে। তেহরান জানিয়েছে এই প্রকাশ কেবল নাম ফাঁস নয়, এটি এক গোয়েন্দা প্রতিশোধের বার্তা।
যা প্রমাণ করে ইরানের প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা ক্ষমতা কত গভীরে পৌঁছে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পদক্ষেপ নিছক তথ্যযুদ্ধ নয়, বরং এটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রাচীর ভেঙে ফেলার এক মনস্তাত্ত্বিক আঘাত। যে দেশে গোয়েন্দা সংস্থা মোসাদকে পৃথিবীর অন্যতম শক্তিশালী ধরা হয়, সেই তেল আবিবেই এখন আতঙ্ক। কে কার জন্য কাজ করছে, কে কাকে নজর রাখছে। ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি তাদের প্রতিবেদনে বলেছে, তেল আবিবের গভীর রাষ্ট্র এখন উন্মুক্ত, মুখোশ ছিঁড়ে গেছে। আর এই ঘোষণার পর থেকেই ইসরায়েলি প্রশাসন ও গণমাধ্যমে এক নিঃশব্দ বিশৃঙ্খলা। কেউ মুখ খুলছে না, কেউ ব্যাখ্যা দিচ্ছে না। তেহরান এখন ঘোষণা দিচ্ছে তথ্যযুদ্ধের ময়দানে ইরানি বিজয়ী। একটি গোপন ফাইল খুলে দিয়ে তারা যেন বলছে, যেখানেই শত্রু লুকাবে সেখানে পৌঁছে যাবে ইরানের চোখ। এই ঘটনায় এখন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের কূটনৈতিক বৃত্তে আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন, যদি ইরান তেল আবিবের ভেতরে ঢুকে মোসাদের ছায়া ধরতে পারে, তাহলে আর কি বাকি রইল? রহস্য, আতঙ্ক আর শক্তির এক অনিবার্য বার্তা রেখে গেল এই অভিযান। তেহরান যেন প্রমাণ করলো, যুদ্ধ শুধু রণাঙ্গনে নয়, তথ্যের দুনিয়াতেও জয় করা যায়। একসময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত হঠাৎ যেন কূটনৈতিক বোমা ফেলেছে। আবুধাবির সম্মেলন হলে বাজল এক নতুন বার্তা, আর না কোনো সংযোজন নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিয়েছেন আমিরাতের রাষ্ট্রপতির উপদেষ্টা আনোয়ার গারগাশ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ফিলিস্তিনি অঞ্চল দখল বা সংযোজন সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি লাল রেখা, কেউ তা অতিক্রম করতে পারবে না। উপসাগরীয় শীর্ষ সম্মেলনে গারগাশের বক্তব্য যেন কূটনীতির মঞ্চে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিন ধরে যে কঠোর দৃষ্টিভঙ্গি চলছে, সেটি এখন পুরনো, অচল এবং বিপজ্জনক। সর্বাধিকবাদ বা উগ্র অবস্থান দুই পক্ষকেই ব্যর্থ করেছে। এখন দরকার বাস্তবসম্মত সমাধান। তার বক্তব্যে একদিকে ইসরায়েলকে সতর্কবার্তা, অন্যদিকে ফিলিস্তিনি নেতৃত্বকেও পরোক্ষ বার্তা। উভয় পক্ষকেই তাদের আঁকড়ে ধরা অবস্থান থেকে সরে আসতে হবে। সরাসরি সংঘাতের পথে হেঁটে কেউ কিছু পায়নি। এই মন্তব্য যেন এক বৈপ্লবিক সুর তোলে আরব বিশ্বের রাজনৈতিক অঙ্গনে। কারণ সংযুক্ত আরব আমিরাত সেই দেশ যারা 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। আর আজ সেই একই আমিরাত বলছে, স্বাভাবিকীকরণ মানে অন্ধ সমর্থন নয়। গারগাশ আরও বলেন, আমরা ফিলিস্তিনি অঞ্চলে যে কোনো সংযোজনের বিরুদ্ধে কঠোর। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আমাদেরকে প্রভাব খাটানোর সুযোগ দিয়েছে, আমরা তা ব্যবহার করব। তার এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্ন উঠেছে, তবে কি আব্রাহাম চুক্তির মজবুত বন্ধন ফাটল ধরছে? গারগাশ বলেন, গাজায় এখন মানবিক পরিস্থিতি ভয়াবহ, আমাদের আরো কিছু করতে হবে। আমরা মানবিক সাহায্য বাড়াচ্ছি, এমনকি গাজায় সরাসরি মানুষ পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। এই ঘোষণায় যেন মানবতার এক নতুন প্রতিধ্বনি শোনা গেল। যুদ্ধের ধোঁয়া ও ধ্বংসের ভেতর থেকে এক আরব কণ্ঠ বলছে, আমরা নীরব দর্শক নই। তিনি আরও জোর দিয়ে বলেন, শান্তির জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা অপরিহার্য, তাদের বাদ দিয়ে টেকসই সমাধান অসম্ভব। গারগাশের এই বক্তব্য শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা আরব বিশ্বের জন্য এক জাগরণের বার্তা। তিনি জানান, আমিরাত প্রায়ই একা দাঁড়িয়েছে সংস্কারের পক্ষে, কিন্তু আমরা বিশ্বাস করি বাস্তববাদী শান্তির একমাত্র পথ। এখানেই শেষ নয়, ওয়াশিংটনের ভূমিকা নিয়েও গারগাশ প্রশংসা করেন। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বজায় রাখতে যে ভূমিকা রেখেছে তা গুরুত্বপূর্ণ। আঞ্চলিক স্থিতিশীলতায় তাদের অংশগ্রহণ অপরিহার্য। তবে বিশ্লেষকদের মতে এই মন্তব্য শুধু কূটনৈতিক আহ্বান নয়, এটি এক শক্তিশালী রাজনৈতিক বার্তা, যে বার্তা নেতানিয়াহুর টেবিলে পৌঁছে গেছে। বার্তা স্পষ্ট, ইসরায়েল যদি ফিলিস্তিন দখলের কথা এগোয়, তবে সবচেয়ে প্রো ইসরায়েল আরব জাতীয় মুখ ফিরিয়ে নেবে। এই মুহূর্তে আবুধাবির নীরব রাতেও যেন প্রতিধ্বনিত হচ্ছে গারগাশের সতর্কতা। সর্বাধিকবাদ সকলকে ব্যর্থ করেছে, এখন সময় পরিবর্তনের। এক কূটনৈতিক বাক্যের আড়ালেই যেন লুকিয়ে আছে এক মহাযুদ্ধের সতর্ক ঘণ্টা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।